ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ বেলা 11টা থেকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, চলবে 12 এপ্রিল পর্যন্ত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী এই তথ্য জানান। রিজভী জানান, একই দিন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন 12 এপ্রিল। মনোনয়ন ফরম কিনতে 2,000 টাকা দিতে হবে প্রার্থীকে, আর জমা দেওয়ার সময় জমানত দিতে হবে 50,000 টাকা। উল্লেখ্য, আগামী 12 মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। সময়ের ব্যবধানে বদলেছে একাধিক মেয়র ও প্রশাসক, তবুও স্থানান্তরিত হয়নি বরিশাল কাউনিয়া হাইজিং এলাকার ময়লার ভাগাড়টি। 4টি ওয়ার্ডের সীমানায় গড়া এই ময়লার ভাগাড়ে দিশেহারা এলাকার মানুষ। উন্মুক্ত বর্জ্যর দুর্গন্ধে বাসাবাড়ি ছাড়ছে স্থানীয়রা, বাড়ছে নানাবিধ রোগবালাই। ময়লার ভাগাড় এলাকা ঘুরে জনভোগান্তির চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। 2003 সালে পৌরসভা থেকে হয় সিটি কর্পোরেশন। তৎকালীন মাস্টার প্ল্যান ছাড়াই 30টি ওয়ার্ডের বজ্র অপসারণে বেছে নেয় 4টি ওয়ার্ডের সীমানা স্থান। কাউনিয়া হাউজিং, সাপানিয়া ও মতাসার 7 একর জমিতে ফেলা হয় নগরের সকল ময়লা। ক্লিনিক্যাল, ইলেকট্রনিক, প্লাস্টিক, ইলেকট্রনিক্স ও গৃহস্থলীর প্রতিদিন 250 মেট্রিক টন বজ্র ফেলা হয় এখানে। কোনো ডাম্পিং বা পরিকল্পনা না থাকায় চরম দুর্গন্ধে আচ্ছন্ন থাকে গোটা এলাকা। আসা যাওয়া তো দূরের কথা, ঘরে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। ময়লার গন্ধে কত ধরনের সমস্যা হতে পারে। নানান রোগে আক্রান্ত হয়ে বাসাবাড়ি ছেড়েছে অনেকে। বসবাসের পরিবেশ না থাকায় ভেঙে যাচ্ছে বিবাহ। নীরব এলাকায় তাই মাদকের বিচরণ সর্বত্র। টোটালে মাদক বিক্রি করে এটা মাদকের উপর একটা সিন্ডিকেট করিয়ে রাখতে আছে। মায়ের গর্ভ থেকে বেরোয়ার পর মা খুবই টেনশনে থাকে, তার কারণ আগে তো মধু, এখন দেয় গাঁজা। ছেলে বড় হয়েছে, কলেজে যায়, 10 মিনিট লাইব্রেরি চিন্তায় পড়িয়ে যায়। বিগত একাধিক মেয়র ও প্রশাসক ভাগাড় অপসারণ বা আধুনিকায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাই নতুন সরকারের নতুন সিটি প্রশাসকই এখন ভরসা। সারা বরিশালের বর্জ্যগুলো এখানে এসে ফেলায়, এখানে বসবাস করার মতো কোনো সুযোগ নাই। আমরা চাই এটি অতি দ্রুত ময়লার ভাগাড়টি অপসারণ করা হোক সিটির ভিতর থেকে। রিসাইক্লিং করলে এই দুর্ভোগ থাকবে না, সম্পদে পরিণত হবে, দাবি চেয়ারপারসনের উপদেষ্টার। বর্জ্য ব্যবস্থাপনার সাথে মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন, মৎস্য চাষ সবকিছু জড়িত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদূর ভবিষ্যতেই আপনারা একটা ভিজিবল চেঞ্জ এই বর্জ্য ব্যবস্থাপনায় দেখবেন। সিটির বাইরে স্থায়ী আধুনিক ডাম্পিং করা প্রথম চ্যালেঞ্জ বলে জানান এই সিটি প্রশাসক। এটাকে আমরা স্থানান্তরিত করে সিটির বাইরে একটি পার্মানেন্ট রিসাইক্লিং করে এটাকে সম্পদে পরিণত করার সুযোগ আছে। কাউনি এলাকার এই ময়লার ভাগাড়টি যেন এই এলাকাবাসীর মরার উপর খাড়ার ঘা। তাদের দাবি, যদি অপসারণ করা না হয় তবে যেন করা হয় রিসাইক্লিং পদ্ধতি, তবেই এই ভাগাড়টি একটি আধুনিক ডাম্পিং স্টেশনে পরিণত হবে আর কিছুটা হলেও দুর্ভোগ থেকে মুক্তি পাবে অত্র এলাকাবাসী। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। লিচুর রাজ্য হিসেবে পরিচিত ঈশ্বরদী উপজেলা মাঘের শেষ সপ্তাহ থেকে ফাল্গুনের মাঝামাঝি সময় পর্যন্ত সাধারণত লিচুর মুকুল আসে। এখন সেখানকার বাগানে থোকায় থোকায় মুকুলে ভরে গেছে। লিচুর সোনালী মুকুল বসন্তের হাওয়ায় দোল খাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে মুকুল বা গুটি ঝরে না গেলে এবছর লিচুর বাম্পার ফলনে আশাবাদী চাষিরা। প্রতিনিধি আলিফ হাসানের তথ্যচিত্রে বিস্তারিত শবনম অবনীর রিপোর্টে। লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলা। লিচু এ উপজেলার মানুষের প্রধান অর্থকরী ফসল। এ অঞ্চলে মূলত 2 জাতের লিচু সবচেয়ে বেশি হয়। এগুলোর মধ্যে মুজাফফর বা দেশি, বোম্বাই বা চায়না 3 অন্যতম। তবে বর্তমানে স্বল্প পরিসরে কদমি, কাঁঠালি, বেদেনা, চায়না 1 এবং চায়না 2 জাতের লিচুর চাষ হচ্ছে। এবছর 3,100 একর জমিতে লিচু চাষ হচ্ছে। এ উপজেলায় লিচুর বাগান রয়েছে 11,270টি। গত বছর এ এলাকায় উৎপাদিত মৌসুমী লিচুর বাজার মূল্য ছিল প্রায় 600 কোটি টাকা। তবে এবছর গাছে পর্যাপ্ত মুকুল আসায় বাজার মূল্য আগের যে কোনো সময়ের রেকর্ড অতিক্রম করতে পারে বলে আশা করছেন চাষিরা। কয়েক বছর আগে থেকে এবার ফলনটা অনেক বেশি, 2,500 বা 3,000 টাকা যদি বেচতে পারি তা আমরা লাভবান হইতে পারবো। আর যদি
এখন 2500 থেকে 3000 এটা আশা করা যাচ্ছে। আমরা এবছরে অনেক ফলন আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে। সব ঠিকঠাক যদি থাকে আল্লাহর রহমতে আশা করা যাচ্ছে ভালো ফলাফল পাওয়া যাবে। লিচুর মুকুল ঝরে পড়া রোধে গাছে পানি দেয়া, কীটনাশক স্প্রে সহ বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রচুর ফলন হবে, এক এক গাছে আছে 15,000, 12,000, বড় গাছগুলোতে আছে 20,000, 5,000। কিছু কিছু ধরে গেছে, অনেক জায়গায় ধরে গেছে, অনেক জায়গায় ভালো আছে। এদিকে আমার এদিকে আল্লাহ দিলে ইনশাল্লাহ খুব ভালো মূল্য আছে। আশা করা যায় 2000, 2100, 2200 অথবা 2500 এরম মান পাওয়া যেতে পারে। ঈশ্বরদী উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, এবার 31,000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক ভাইদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি যেন এই লিচু না ঝরে যায়। আপনারা জানেন যে এই ঈশ্বরদীর লিচুটা আমাদের ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি একটি ঈশ্বরদীর জন্য ব্র্যান্ডিং। শবনম অবনী, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। মাহবুব, মনোনয়ন ফর্ম বিক্রির কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। অনেক ধন্যবাদ। আপনি জানেন এবং আমাদের দর্শকরা জানে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু এই মুহূর্তে সংসদ অধিবেশন চলছে এবং সেখানে বিভিন্ন অধ্যাদেশের যে আইন আকারে রূপান্তর হচ্ছে। আর এই দিকে কিন্তু যারা সংরক্ষিত নারী আসন রয়েছে, সেই সংরক্ষিত নারী আসনের যে 50টি যে আসন রয়েছে তার মধ্যে কিন্তু বিএনপি, ক্ষমতাসীন দল বিএনপি কিন্তু 36টি তারা সংরক্ষিত নারী আসনের তাদের কিন্তু এমপি পাবেন। আর অপরদিকে বিরোধী দল জামাত জোট পাবে হচ্ছে 13টি, স্বতন্ত্র জোট পাওয়ার কথা রয়েছে একটি। বিএনপির ঘোষণা অনুযায়ী আজকে কিন্তু ঠিক 11টার দিকে এই মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং উপদেষ্টা সরকারের রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত থেকে এটি কিন্তু শুরু করার কথা। এবং একই সাথে 10, 11, 12 এই 12 তারিখ আবার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা। তো সেজন্য সারা দেশ থেকে, ঢাকা সহ সারা দেশ থেকে যারা ত্যাগী যে নারী নেত্রীরা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু ইতিমধ্যেই নয়াপল্টনে এসেছেন, বসেছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমি একটু আপনার সাথে কথা বলি। আপনি কোথায় দায়িত্ব পালন করছেন এবং কেন মনে করছেন যে দল আপনাকে বিবেচনায় রাখবে নারী সংরক্ষিত নারী আসনে? বসে বলবো? আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি জামালপুর সদর, শেরপুর জামালপুর সদর নিয়ে নমিনেশন পেপার নিব। আমি কেন্দ্রীয় নেত্রী, আমি ঢাকার আন্দোলন সংগ্রাম করেছি 17 বছর। আমি আপনার রাজনৈতিক পরিবারের মেয়ে। আমার মামলা ছিল 23 সালের 28শে অক্টোবর সমাবেশে। আমি 3 বার জেলে গিয়েছি স্থায়ী কমিটির সদস্য সেলিমা আপার সঙ্গে। একবার, 2 বার আমাকে থানায় ধরে নিয়ে গেছে, মতিঝিল থানায় একদিন ছিলাম। আপনি কি মনে করেন যে আপনার উপর দল যদি আস্থা রাখে তাহলে আপনি যথাযথ ভূমিকা রাখতে পারবেন? ইনশাল্লাহ, দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে অবশ্যই আমি দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য পাশে থাকবো, কাজ করব। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কোথায় দায়িত্ব পালন করছেন এবং কেন মনে করছেন যে দল আপনাকে বিবেচনায় রাখবে? আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মিনা বেগম মিনি, সুপ্রিম কোর্টে আছি আর মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করছি। দীর্ঘ এই জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, পল্টন বলেন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি ছিলাম। আমি মনে করি আমাদের জনাব তারেক রহমান উনি বলেছেন একটা কর্মী, মানে আমাদের যারা ত্যাগী কর্মী, পিছনের সারির নেত্রীকেও উনি মূল্যায়ন করবেন। আমি মনে করি আমাকে মূল্যায়ন করবেন। আর আমি অনেক ধন্যবাদ। আপনি কোথায় কাজ করছেন? ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রিনা পারভিন, সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন 8ম জাতীয় সংসদে 2005-এ আমরা ছিলাম। আর আমি জাতীয় নির্বাহী কমিটির বিএনপি সদস্য এবং সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় মহিলা দল রংপুর বিভাগ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জজ কোর্টের আমি সদস্য সচিব। আমি মনে করি যে নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়নের জন্য সংরক্ষিত নারী আসনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে আস্থা রাখলে আপনি আবার সেই মূল্যায়ন করতে, আপনি দলের প্রতি আস্থা রাখতে পারবেন।
আমি সেই 111 থেকে দলের দুর্দিনে কাজ করেছি, মামলা খেয়েছি, পুলিশের নির্যাতনের শিকার। দল যদি আমাকে নমিনেশন দেন ইনশাল্লাহ আমি দলের কাজ করব। অনেক ধন্যবাদ। এখানে আসলে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু ত্যাগী এবং সবাই কিন্তু আসলে দলের দুর্দিনে এবং অত্যাচার নির্যাতন সয়েছে। আরও একজনের সাথে কথা বলি। আপনি কি আশাবাদী যে আপনাকে আসলে দল মনোনয়ন দিবেন? ইনশাল্লাহ আমি আশাবাদী যে দল ত্যাগীদের মূল্যায়ন করবে। আমরা বিগত 17 বছর যারা রাজপথে ছিলাম দলের জন্য কাজ করেছি, এখন আমাদের সঠিক জাস্টিস পাওয়ার সময় এসেছে। আমি আশাবাদী যে টাঙ্গাইল আমি সদর থেকে আসছি, দল অবশ্যই আমাকে মনোনীত করবে। এখানে জি খুব ছোট্ট করে বলবেন। আমি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থেকে এসেছি। আমি 2 বারের ভাইস চেয়ারম্যান, 92 সাল থেকে দল করি এবং আমি দুর্দিনের সময় আমি সাথে ছিলাম। অনেক নির্যাতন, অনেক নিপীড়নের মধ্য থেকে আমি এসেছি। আমি দল আমাকে মনে করবে এবং তারেক রহমানের কাছে আমার জোরালো দাবি, আমি অনেক জেল খেটেছি, আমাকে দিলে আমি অবশ্যই দায়িত্ব পালন করব। জি আপনি খুব ছোট্ট করে একটু 30 সেকেন্ডের মধ্যে বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাই টিভিকে। আমি সুদূর বরগুনা থেকে আসছি, বরগুনা 109 আসন থেকে। আমি একজন কলেজের টিচার, সহকারী অধ্যাপক এবং প্লাস স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি 2014 সনে এবং বিগত 14 সনের নির্বাচনের পর ভাইস চেয়ারম্যানের সম্মানী ভাতাটাও আমি পাইনি। অনেক ধন্যবাদ। আপনি মনে করছেন যে দল আপনাকে মূল্যায়ন করবে? হ্যাঁ, দল আমি মনে করি অনেক ত্যাগ করছি, সেই 41 বছর পর্যন্ত রাজনীতি স্টুডেন্ট লাইফ থেকে আজ অবধি আছি। অনেক ধন্যবাদ। আমরা খুলনা অঞ্চলের কেউ মনে হয় এখনো দেখিনি, খুলনা অথবা ফরিদপুর। আমরা এখান থেকে একজন ফরিদপুরের আছে, আমরা খুব ছোট্ট করে বলবেন আপনি কি মানে আপনি মনে করছেন যে দল আপনাকে মূল্যায়ন করবেন? ইনশাল্লাহ আমি মনে করি অবশ্যই যদি রাজপথের ত্যাগ শ্রম কথা কেউ বলা হয় তাহলে আমাকে অবশ্যই দল থেকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় পলিটিক্স করতেন? আমি পেয়ারা মুস্তফা, নির্বাহী কমিটির সদস্য, সাবেক কমিশনার, সাবেক সভানেত্রী, ঢাকা মহানগর উত্তর। বিগত বছর থেকে অর্থাৎ জন্মলগ্ন থেকে আমি কাজ করে আসছি ঢাকায়, এখনও করতেছি। আমি জেল খেটেছি, রিমান্ড খেটেছি, এখন আশাবাদী আমি আছি। বাট আমাকে যে দিতে হবে এমন কোনো কথা নেই। আমার জি দলের সিদ্ধান্ত মেনে নেব, তবে 2-1টা রিকোয়েস্ট, সেটা আমি সাক্ষাতে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলবো, এখানে না। আমি আশাবাদী এবং হুইপ আমাদের জেনারেল ইসলাম মনি, সেই সিটিরই আমি। অনেক ধন্যবাদ। আসলে এখানে যারা এসছেন আমি আগেই বলেছি যে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গায় ত্যাগী এবং প্রত্যেকেই চান যে মূল্যায়ন তাদেরকে করা হবে, কিন্তু সব মিলে কিন্তু 36 মানে 36টি আসলে মাত্র এই সিট পাবে। সেই 36টি আসলে কারা কারা সৌভাগ্যবান হবে সেটি দেখার জন্য কিন্তু আগামী 12ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা পরবর্তী সংবাদে আবার বাকি যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংরক্ষিত নারী আসনের বিএনপির দলীয় ফর্ম বিক্রির তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। দেশে জ্বালানি তেলের সংকট নেই এবং আগামী 2 মাসে অকটেন ও পেট্রোলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। মানুষের মধ্যে মজুদের যে মানসিকতা তৈরি হয়েছে সে কারণে সংকট আরও তীব্র হচ্ছে দাবি করে মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বৈশ্বিক সংকট কেটে যাওয়ার পরও দেশে 3 মাসে জ্বালানি মজুত করার চিন্তা করা হচ্ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। মোট 4,69,042 লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আমার পাইপলাইন ইজ অ্যাভেলেবেল, যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। যে মজুদ পরিস্থিতিটা আমাদের বাড়াতে হবে, যে 3 মাসের একটা চিন্তা ভাবনা আমাদের আছে, সেভাবে আমরা কাজ শুরু করেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পেট্রোল পাম্পগুলোর খবর জানাতে পরিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। রাজধানীতে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানান।
শারমিন, প্রতিদিন যে চিত্রটা দেখা যায় আজকেও সেই চিত্রই দেখা গেছে এবং আজকেও কিন্তু আমরা বেশ কয়েকটি পাম্প তেলের যে ফিলিং স্টেশনগুলো সেগুলো বন্ধ দেখেছি এবং অনেকেই সেই অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু তেল যেগুলো সচল আছে সেগুলোতে আসছেন এবং সেই কারণে যে জামটা বা যে ধরনের চিত্র তৈরি হয় সেই যে সচল রাখা পাম্পগুলোতে সেটি দেখা যাচ্ছে এবং দীর্ঘ লাইন আমরা আজকেও দেখতে পাচ্ছি এবং সেই লাইনটি অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি যারা যানবাহন চালক রয়েছেন তারা অনেকে গতকাল রাত থেকে কিন্তু অপেক্ষা করছেন তেলের জন্য এবং তারা হয়তো আজকে কিছুক্ষণ আগে অনেকে তেল নিয়েছেন যারা গতকাল রাত 9টা থেকে অপেক্ষা করছেন এই যে ফিলিং স্টেশনটি রয়েছে পরিবারের সেই ফিলিং স্টেশনটিতে তেল নিতে। এরকম পরিস্থিতি কিন্তু প্রতিদিনকার চিত্রই কিন্তু সেটি এবং আজকেও তেমনটি নয় এবং পাশাপাশি আরেকটু কিছু অব্যবস্থাপনাও আবার দেখা গেছে যে লাইনটা রয়েছে সেই লাইনের বাইরেও কিন্তু লোক যারা যানবাহন চালক রয়েছেন তারা কিন্তু লাইনের বাইরেও কিন্তু তেল নিচ্ছেন এরকম অভিযোগ অনেক চালকের মধ্যে রয়েছে। আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি এটি কিন্তু লাইন নয়, এটা উল্টো দিক থেকে আসা। সেখানে আসলে যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, এরকম যাদের একদম প্রয়োজনীয় তাদেরকে তেল দেওয়ার কথা, কিন্তু তাদের বাইরেও কিন্তু অনেক চালকরা তেল নিচ্ছেন। সেই কারণে আসলে এই যারা অন্যান্য চালক রয়েছেন তাদের একটা অভিযোগ তাদের বিপক্ষে রয়েছে এবং এছাড়া আরও অভিযোগ রয়েছে যারা অন্যান্য যানবাহন চালক রয়েছেন, বিশেষ করে প্রাইভেট কার রয়েছে তারা কিন্তু অনেকে বলছেন যে তারা অনেকেই লাইন মেনটেন না করে উল্টো দিক দিয়ে এসে তেল নিয়ে যাচ্ছেন, সে কারণে আসলে তারা তেল পেতে তাদের দেরি হচ্ছে। এরকম অভিযোগ কিন্তু এই পাম্পে আমরা এসে পেয়েছি। প্রতিদিন যে অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলোই আজকেও আমরা পেয়েছি এবং অনেকে বলছেন যে তেল যে সরবরাহ করা হচ্ছে সেই আবারও রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে, এই কারণে আসলে প্রতিদিন যে তাদের তেলের প্রয়োজনীয়তা সেটি আসলে মেটানো যাচ্ছে না সেই সরবরাহ দিয়ে। আমি একটু জানিয়ে রাখি এই ফিলিং স্টেশনে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদেরকে সর্বোচ্চ 5 লিটার তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কার যেটি রয়েছে সেই চালকদের সর্বোচ্চ 10 লিটার এবং একটু ভারী গাড়ি যেগুলো সেগুলোকে 20 লিটার পর্যন্ত তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে। তো সেই যে তেল সরবরাহ সেই কারণে আসলে অনেকে বলছেন যে 2 দিন পর পরে তাদের পাম্পে আসতে হয় এবং সেই কারণে এই তেলের পাম্পে এতটা ভিড় লাগে এবং তাদের দাবি তারা দ্রুতই এই সমস্যার সমাধান হোক এবং যদি ফুল ট্যাঙ্কি তেল দেওয়া হয় তাহলে হয়তো তারা আরও কিছুদিন বেশি সময় কাটানো সম্ভব। সেই কারণে তারা বলছেন যে ফুল ট্যাঙ্কি তেল তাদের দাবি। এই পরিস্থিতিতে আপনি জানেন যে বিশ্ব পরিস্থিতি এখন খারাপ অবস্থায় রয়েছে। তেল অনেক জায়গায় অনেক দেশে কিন্তু তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত তেলের দাম সমন্বয় করেনি। সেটি একটি স্বস্তির জায়গা আছে চালকদের মাঝে। তবে যেটি অস্বস্তি সেটি হলো দীর্ঘক্ষণ তারা এই তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে এবং যে সরবরাহ তারা পাচ্ছেন সেটিতে তাদের পর্যাপ্ত নয় সেই কথা তারা বলছেন। একটু বিষয় জানিয়ে রেখে যে কারণে এই তেলের এই পরিস্থিতি সেটি কিন্তু আসলে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ সেই যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং জানেন যে ইতিমধ্যে যুদ্ধ বিরতির কথাও কিন্তু বলা হচ্ছে, তবে এখনও আসলে সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মতো কিন্তু দেখিনি আমরা। বাংলাদেশের যে পরিস্থিতি সেটি আসলে এখনও তেলের সংকট যেটি বলা হচ্ছে সবাই সেই সংকটটি কিন্তু দেখা যাচ্ছে। অনেকে আবার পাচারের অভিযোগও করছেন যে তেল পাচার হচ্ছে বাংলাদেশের, যেহেতু তেলের দাম সমন্বয় করা হয়নি তাই ভারতের তেলের দাম বেশি থাকায় তেলের পাচারেরও কিন্তু অভিযোগ কিন্তু অনেকের মধ্যে আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরিবাগ পেট্রোল পাম্প থেকে তেলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ। কালের বিবর্তনে ক্রমেই হারিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বহুমুখী সমস্যা আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে চরম সংকটে ঐতিহ্যবাহী এই শিল্প। তবে এত কিছুর পরও পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছেন অনেকেই। দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের পালপাড়া যেন শিল্পীর তুলিতে আঁকা এক স্বর্ণালী ছবি। এদিকে বাজারজাতকরণ এবং আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন হাফিজা খানম জুথি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃৎশিল্পীদের বাসস্থান, যাদের নান্দনিকতা ও সৃষ্টিশীলতা সহজেই যে কারোর মনকে পুলকিত করে।
একসময় এই গ্রামগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল। প্লাস্টিক ও মেলামাইন সামগ্রীর প্রসারের কারণ ও অনুকূল বাজারের অভাবে এই শিল্প আজ বিলুপ্তির পথে। আগের মতো মাটির জিনিসের চাহিদা না থাকায় এর স্থান দখল করে নিয়েছে দস্তা, অ্যালুমিনিয়াম, মেলামাইন ও প্লাস্টিক। মাটির যে পরিস্থিতি, যে দাম, সেই জন্য আমাদের কাজের মূল্য আসে না। আমি সংসার চালাইতে পারি না, আমার সমস্যা হয়ে যায় খুব। টাক মাটির দাম কিনতে হয় 8,000 10,000 টাকা, এনে ধরেন হয় ওই 2-3 পুরা হয়, তাতে খড়ি 3,000 টাকা খড়ি লাগে। আগে মাটির জায়গা জায়গাতে আগার পাগার কাটছে মেশে আমরা মাগনা তুলে আনছি, আর এখন টাকা দেওয়া মাটি পাওয়া যায় না। প্লাস্টিক সিলভারের জিনিস বাড়ানোর জন্য এই কাজটা চাহিদা কমে গেছে। প্লাস্টিক সিলভার বাড়ানে মানে পালে শিল্প কাজ বসে গেছে। মৃৎশিল্পীরা বলেন দুঃখ কষ্টের মাঝে দিন কাটলেও তারা এখনো স্বপ্ন দেখেন কোনো একদিন আবারও কদর বাড়বে মাটির পণ্যের। আর সেই সুদিনের অপেক্ষায় আজও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। মৃৎশিল্পের হারানো দিন ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। সেই প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে উপজেলা থেকে যেই দপ্তরগুলো থেকে সহজ শর্তে ঋণ দেওয়া যায় সেগুলোর সাথে সমন্বয় করে দিয়ে তাদের জন্য তারা যেন সহজ শর্তে ঋণ পান সেই ব্যবস্থা করা যেতে পারে। মেলাতে তাদেরকে একটা সুযোগ করে দেয়া, ই-কমার্সের মাধ্যমে তাদের যে প্রচারণা চালানো, পর্যটন যে এরিয়াগুলো আছে সেখানে যেন তারা কাছাকাছি তারা পর্যটনের জন্য যারা আসবেন তাদের কাছে বিক্রি করতে পারে, এই ধরনের ব্যবস্থাগুলো রাখা, এগুলোই আমার মনে হয় প্রাথমিকভাবে তাদের জন্য বেশ উপকারে আসবে এবং আমরা প্রচেষ্টা চালাবো। আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এই পণ্যের বাজার সৃষ্টিতে জরুরি পদক্ষেপ প্রয়োজন। এদিকে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে এর বাজার সৃষ্টি এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। হাফিজা খানম জুথি, মাই টিভি। দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ি ইউনিয়নের দরগাপাড়া গ্রামে মুনতাসির নামে 10 বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় বাড়ির পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধারের পর ঘটনায় জড়িতের অভিযোগে 1 ঘন্টার মধ্যে মোস্তফা ইসলাম মোহন নামে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক যুবকের জিজ্ঞাসাবাদ চলমান আছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ। ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, জেলা এনসিবি যুগ্ম সদস্য সচিব সাদত হোসেন লিটন। পরে কর্মসূচি অনুযায়ী জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মণিঅন্দ ইউনিয়নের চুকিমুড়া খাল খনন শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজনে এই ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে খাল খনন শুরু করা হয়। প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে 2025-2030 মেয়াদে 64 জেলায় প্রায় 7,000 কিলো খাল খনন পুনঃখনন সংস্কারের ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রায় 1500 কিলো খাল খনন প্রকল্পের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মণিঅন্দ ইউনিয়নের চুকিমুড়া খাল খনন শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া। আখাউড়া কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলার মণিঅন্দ ইউনিয়নের মাঝিহাতা ব্রিজ থেকে খারকোট কুড়িল বিল পর্যন্ত মোট 6 কিলোমিটার এলাকা 357 জন লেবারের পরিপ্রেক্ষিতে 76,73,000 টাকা বরাদ্দ হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন সহ অন্যান্যরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম হুসাইনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল আজিজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।
চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সেমিনারের প্রতিপাদ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 10 ইকোনমির জন্য 10 মাইন্ড তৈরি। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট মুনির হাসান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকার জন্য নয়, বরং এগিয়ে যেতে প্রয়োজন দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ভারপ্রাপ্ত ডক্টর শরীফ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা ও শিক্ষাবিদ অধ্যাপক সরওয়ার জাহান। এছাড়াও রেজিস্ট্রার AFM মোদাচ্ছের আলী, অধ্যাপক আশুতোষ নাথ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা অংশ নেন।